ভাবে খুন করেছিলেন। তিনাদের মধ্যে একজন খুনি মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মাজেদ, তিনাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অনেকের হয়তো ভ্রু কুঁচকে উঠতে পারে যে মুক্তিযোদ্ধা বলার কারণ কি? অবশ্যই মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধে যেহেতু অংশ নিয়েছেন, সম্মুখ যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, অতএব সেটার স্বীকৃতি আপনাকে অবশ্যই দিতে হবে। এরপরে তিনি অন্যায় করেছেন, মানুষ খুন করেছেন, হত্যা করেছেন, ধর্ষণ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, যাই করেছেন সেটার জন্য তার বিচার হতে হবে এবং সেই বিচারই হয়েছে গত রাতে। এটার জন্য আমি এবং বাংলাদেশের আমার বিশ্বাস প্রতিটি মানুষ যারা বিচার ব্যবস্থায় বিশ্বাস করেন, যারা আইনের শাসনে বিশ্বাস করেন, তারা সবাই খুশি হয়েছেন। তারপরেও আপনারা সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই দেখছেন, আমি সহ অনেক মানুষই আছে যারা কিনা অনেকভাবে এটার ঠিক বিরুদ্ধে না, অনেক প্রশ্ন তুলেছেন যে কেন যেই ব্যক্তির ডাকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে আনলো তাকে সে মুক্তিযোদ্ধারাই কেন খুন করলেন। এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে আমরা সেই ইতিহাস জানতে চাই। অনেকেই সেটার একটা বড় কারণ হিসেবে মনে করছেন বর্তমান আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা, মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে আসা, বঙ্গবন্ধুর যে চেতনা সেটা থেকে সরে আসা, স্বাধীনতার চেতনা থেকে সরে এসে যে একনায়কতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করছেন, সেটা অনেক বড় একটি কারণ, যে কারণে মানুষ এখন হয়তো অনেকেই শেখ মুজিবুর রহমানের বিপক্ষেও কথা বলছেন। কিন্তু সেটা অন্য বিষয়। মূল বিষয় হচ্ছে যে বিচার হয়েছে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি শতভাগ সন্তুষ্ট, কারণ শেখ মুজিবুর রহমানের রাষ্ট্র পরিচালনায় যদি কোনো ত্রুটি থাকে, প্রতিটা মানুষের যদি কাজ করে তাহলে সেটা ত্রুটি থাকবে, এটা খুবই স্বাভাবিক। ত্রুটি মুক্ত পৃথিবীতে একজন মানুষও নাই। তো সেই ত্রুটির কারণে তিনার বিচার হতে পারতো অন্যভাবে, সেটার জন্য শেখ রাসেল দায়ী না, সেটার জন্য যে গর্ভবতী মাদেরকে সেদিন খুন করা হয়েছে তিনারা দায়ী না। এই 22 জন মানুষের সবাই রাষ্ট্রের সেই সময়ের দুরবস্থার জন্য দায়ী না, যে কারণে এইসব মানুষের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হওয়া প্রয়োজন, এবং সেটাই হচ্ছে। আমরা সবাই এটাকে সমর্থন করছি। কিন্তু আজকের ভিডিওটা যে কারণে তৈরি করছি সেটা হচ্ছে হত্যাকাণ্ডের পরে আমাদের দেশে একটি খুব অসুস্থ সংস্কৃতি চালু হয়েছে। সেটা হচ্ছে জেলখানায় ক্যাপ্টেন মাজেদ সাহেব থেকে শুরু করে এর আগেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে মানুষগুলোকে খুন করা হয়েছে, তিনাদের অনেকের লাশ জেল গেট থেকে বের হওয়ার পরে তার উপরে জুতা নিক্ষেপ করা হয়েছে, মিষ্টি বিতরণ করা হয়েছে, পৈশাচিক উল্লাস প্রকাশ করা হয়েছে, লাশ দাফন কাফনে বাধা দেওয়া হয়েছে, লাশের গাড়িকে বাধা দেওয়া হয়েছে। ঠিক একই ঘটনা গতকালকেও ঘটেছে। আমি মনে করি যে শেখ মুজিবুর রহমান এবং তিনার পরিবারের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, সেটার একটি ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হবে, খুবই স্বাভাবিক ঘটনা। কারণ শেখ মুজিবুর রহমানের এই ঘটনায় বাংলাদেশের মানুষের আবেগ ধরে রাখাটা খুবই কঠিন, এবং সেই আবেগে আপ্লুত হয়ে মানুষ তাদের যে প্রতিক্রিয়া জানানো দরকার সেটাই রাস্তায় বের হয়ে জানিয়েছেন গতকালকে। সে পর্যন্ত মেনে নিলাম। কিন্তু একটু চিন্তা করুন, একজন মানুষ, তাকে মারা হচ্ছে এমনভাবে, তার চোখের সামনে তাকে তার মৃত্যুর রায় পড়ে শোনানো হচ্ছে, তাকে বলা হচ্ছে যে শেষ খাবার খেয়ে নাও, নামাজ পড়ে নাও, গোসল করে নাও, উজু করে নামাজ পড়ো। তারপরে তার গলায় দড়ি দেওয়া হচ্ছে, মাথায় কালো টুপি পরিয়ে দেওয়া হচ্ছে, এরপর তাকে ঝুলিয়ে ফাঁসিতে মারা হচ্ছে। একজন মানুষের নিঃশ্বাস বন্ধ করে তাকে দড়ি দিয়ে টেনে তারপর খুন করা হচ্ছে। আর কি চান? একজন মানুষের অন্যায়ের জন্য বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি যেটা, সেটাই তো তিনি পেয়েছেন। আপনার যদি মনে হয় যে আরো বেশি শাস্তির প্রয়োজন, করুন, যে হাত কেটে ফেলা হবে, পা কেটে ফেলা হবে, যেটা সৌদি আরবে মুসলিম আইন অনুযায়ী যেটা আছে, করুন, সেটা আমরা মানবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের সর্বোচ্চ শাস্তি দিচ্ছেন, সেই শাস্তির পরে একজন মানুষ মারা যাওয়ার পরে আপনি তার লাশের উপরে পৈশাচিক আনন্দ উল্লাস করছেন। কিন্তু এই একই ঘটনায় যখন ওবায়দুল কাদের অসুস্থ হচ্ছে, যখন আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, মহিলা লীগের একজন মানুষ মারা যাচ্ছে, তখন যখন মানুষ উল্লাস করছে, ব্যঙ্গাত্মক কথা বলছে, ইন্নালিল্লাহ না বলে তারপরে সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ বলছে, তখন কিন্তু আবার আপনাদের খুব মানবতা জেগে ওঠে। সেই মানবতা হচ্ছে আপনাদেরকে কেন মৃত মানুষকে নিয়ে কথা বলা হয়, তো আপনাদের মানবতা এত তখন ধারালো হয়ে যায়। তো যখন সাকা চৌধুরীর কবরের পাশে গিয়ে কবর ভাঙচুর করা হয়েছে, তখন আপনাদের এই মানবতা কোথায় ছিল?
তখন তো আপনার মানবতা ভোতা হয়ে গিয়েছিল। যখন কিনা কাদের মোল্লা, যাকে কিনা রাজনৈতিক কারণে খুন করা হয়েছে, তিনার লাশের পাশে গিয়ে উল্লাস করেছেন, আপনারা জানেন না এই বিষয়গুলো? জানেন তো। তখন আপনাদের মানবতা কেন ভোতা হয়ে থাকে, তখন এত ধারালো কেন হয় না? কিন্তু আজকে যেহেতু ঘটনাটা আপনাদের দলের বিরুদ্ধে গেছে, সেই কারণে আপনারা এত মানবতা দেখাচ্ছেন। কোনো সমস্যা নেই, আপনারা মানবতা দেখান। কিন্তু আজকের যে ব্যক্তিটা মারা গেল, আপনি তো এই প্রজন্মে, তাই না? আপনারা শুনেছেন, আমরা তো দেখি নাই, আমরা শুনেছি। যারা আজকে রাস্তায় আমাদের বয়সী মানুষজনই তো, যুবকরাই তো দাঁড়িয়েছে। আপনারা তো এই প্রজন্মের, কিংবা সেই সময় বেঁচে থাকলেও আপনাদের বয়স খুবই ছোট ছিল। যেসব ভোলার এমপিদের নেতৃত্বে আজকে ব্যারিকেড তৈরি করা হয়েছে, তার লাশ নিতে দেওয়া হয় নাই, তাদের বয়স খুব বেশি ছিল না। তারা দেখেনও নাই শেখ মুজিবুর রহমানকে, জানেনও না, বুঝেনও না সেই সময় শাসন ব্যবস্থা কেমন ছিল। তো আপনাদের পিতা কিংবা আপনাদের দাদারা তো সরাসরি দেখেছেন, নিজেদের চোখের সামনে এতগুলো মানুষকে খুন করা হয়েছে। তিনাদের চেতনা তো আরো বেশি দাঁড়ানোর কথা, তাই না? তো তিনারা কই ছিলেন সেদিন? কেন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তিনাকে 570 সাবান দিয়ে গোসল করানো হয়েছিল? কেন 9 জন মানুষ তিনার জানাজায় অংশ নিয়েছিল? কেন ঢাকা শহরে মানুষ মিষ্টি বিতরণ করার পরে, ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করার পরে সেটার বিরুদ্ধে আপনারা কোনো প্রতিবাদ তৈরি করতে পারেন নাই? এত বড় একটা বাহিনী, আপনাদের রক্ষী বাহিনী, সেই বাহিনী একটা গুলিও করতে পারে নাই। সারা বাংলাদেশে একজন মানুষ, আপনাদের কি মানবতা তখন জেগে ওঠে নাই? আপনাদের এখন যে চেতনা, সেই চেতনা তখন দাঁড়ায় নাই? একজন মানুষের দাঁড়ায় নাই যে তখন বুকের তাজা রক্ত দিতে পারেন? কই, কেন দাঁড়ান নাই? আজকে 40-50 বছর পরে এসে আপনাদের এই চেতনা এমন ভাবে দাঁড়ায় গেল যে আপনারা লাশ পর্যন্ত নিতে দিচ্ছেন না। আপনারা চোখের সামনে দেখেন না, আপনাদের যিনি সর্বোচ্চ পর্যায়ে আছে, তিনার তো পিতা, তিনার তো ভাই, তিনার তো বোন মারা গিয়েছিল, তিনার আত্মীয় স্বজন মারা গিয়েছিল, তাই না? তিনি তিনার পাশে আজকে হাসানুল হক ইনুকে নিয়ে এসে বসান। তিনার জানার দরকার নেই। আপনারা যারা সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ জানি যে এই আজকের হাসানুল হক ইনি, যিনি আজকে মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, মতিয়া চৌধুরী, তিনাদের অবদান, তিনাদের সেই সময়ের চরিত্র কেমন ছিল। তারপরে কর্নেল তাহের, সেই কর্নেল তাহের, আপনারা যাকে আজকে খুনি বলছেন, জিয়াউর রহমান সাহেবকে, সেই জিয়াউর রহমানের সেদিন কিন্তু বিতর্কিত কোনো ভূমিকা ছিল না। জিয়াউর রহমান বন্দী ছিল। যেদিন 3রা নভেম্বর জেল হত্যা দিবস হয়, সেদিন 7ই নভেম্বরের যে সিপাহী বিপ্লব, সেই সিপাহী বিপ্লবে আপনার কর্নেল তাহের, তিনি হচ্ছে গিয়ে জিয়াউর রহমান সাহেবকে উদ্ধার করে এনেছেন। তো সেই কর্নেল তাহের তো আলটিমেটলি আপনাদের বিপক্ষে কাজ করেছেন। 1972 সালের ডিসেম্বরে জাসদ গঠন হওয়ার পর থেকে এই কর্নেল তাহেররা কি করে নাই শেখ মুজিবের বিরুদ্ধে? একটা দিন শান্তিতে বসবাস করতে দেয় না শেখ মুজিবুর রহমানকে এই জাসদ। তো সেই কর্নেল তাহেরের ভাই আজকে ডক্টর আনোয়ার, আপনি তাকে ভিসি বানিয়েছেন। সেটা বাদ দিলাম, যেই ব্যক্তি কিনা এই ঘটনার সরাসরি বেনিফিশিয়ার, সেই এইচটি ইমাম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরের দিনের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার মন্ত্রী পরিষদ সচিব ছিলেন। আপনি জানেন না এগুলি? কই, আপনাদের চেতনা তো দাঁড়ায় না। অথচ সেই এইচটি ইমাম আজকে রাষ্ট্রের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, যার প্রতিটি লাইন শেখ হাসিনা মেনে চলে তারপরে বাংলাদেশ আজকে পরিচালনা করছেন। আরো শুনবেন, খন্দকার মুস্তাকের মাটি হয়েছে কোথায় ভাই? কোথায় মাটি হয়েছে? এই বাংলাদেশে মাটি হয়েছে। যান না কুমিল্লায়। কোথায় ছিল আপনাদের বাপ দাদারা সেদিন? সেই মাটিতে কিভাবে আপনারা মাটি দিয়েছেন? অথচ আজকে আপনারা ক্যাপ্টেন মাজেদের মাটি দিতে দিবেন না, সেখান থেকে ভোলায় মাটি দিতে দিবেন না। এই জন্য তারা রাতের অন্ধকারে মাটি দিয়েছে নারায়ণগঞ্জে। সেই নারায়ণগঞ্জের থেকে এখন আপনারা বলছেন যে লাশ তুলে ফেলবেন, তুলে নদীতে ভাসিয়ে দিবেন। ভাই, আপনারা যে এত লাশ ভাসিয়ে দিতে পারেন, সেটা কেন 75-এ দেখান না? একটুখানি একটু দেখালেই তো সেদিনের পরিবেশটা অন্যরকম হতে পারতো। শেখ হাসিনার বোন এই দীর্ঘ সময় তারা দেশে আসতে পারে নাই। কেন পারে নাই? 75 থেকে জিয়াউর রহমান যেদিন তাদেরকে দেশে নিয়ে আসলেন, তার 15 দিন পরে জিয়াউর রহমান মারা গেলেন। আজকে জিয়াউর রহমানই খারাপ। যারা আপনাদেরকে এতদিন বাইরে রাখলো তারা ভালো, আর জিয়াউর রহমান হচ্ছে খারাপ, কারণ জিয়াউর রহমান আপনাদেরকে দেশে নিয়ে এসেছিল, এসে রাজনীতি করার সুযোগ দিয়েছে। আজকে আপনারা ক্ষমতায় আছেন। আসলে আজকে যারা এই ক্ষমতা দেখাচ্ছেন, লাশ আটকে দিচ্ছেন, লাশ কবর থেকে তুলে ফেলছেন, এসব ক্ষমতা কিন্তু শুধুমাত্র চাল চুরি, গম চুরি, টাকা চুরি, তারপরে হচ্ছে গিয়ে ওই শেখ হাসিনা, শেখ মুজিব, শেখ রাসেল, ওনাদের নাম ভাঙিয়ে দোকানপাট, অফিস টফিস করে জায়গা দখল, এইসবের জন্য। আসল চেতনা কিন্তু আসলে চেতনার জায়গায় নাই।
যারা আজকে খুব বেশি বড় বড় কথা বলেন, এই যে শাওন, আপনার ইব্রাহিম হত্যাকাণ্ডের কথা মনে আসে আপনাদের নিশ্চয়ই 2010 সালে, সেই ইব্রাহিম হত্যাকাণ্ড নিয়ে তো আপনার ফাঁসি হবে, আপনি দেশে থাকবেন না, আগে ছিলেনও না। সবচাইতে বেশি ধমক যে দেয় শামীম ওসমান, আজ পর্যন্ত বিরোধী দলে গেলে তিনি দেশে থাকেন নাই। 2001 সাল থেকে 7 সাল পর্যন্ত ছিল না, যান খোঁজ নেন, একদিনও দেশে ছিল না। কিন্তু এরাই কিন্তু পটকা ফুটায় বেশি। আপনারা যারা আজকে এই করবেন সেই করবেন, এই গত কয়েকদিন আগে একটা ফেসবুকের পোস্টে গিয়ে কমেন্ট করেছিলাম পত্রিকার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক ছাত্র রিজন রয়, হিন্দু, তিনি ধমক দিয়েছেন তোকে ধরে এনে তারপরে এই করা হবে সেই করা হবে, নানান কথাবার্তা। আমি সেখানে গিয়ে শুধু লিখেছি যে তোকে, তোর আইডিটা আমি সেভ করে রাখলাম, শুধু এইটুক কথা লিখেছি যে তোর আইডিটা সেভ করে রাখলাম। 1 মিনিটের মধ্যে সে তার কমেন্ট ডিলিট করে চলে গিয়েছে সেখান থেকে। এত সাহস! তারপর আমি বলছি না যে আপনাদের কিছু করার ক্ষমতা নেই, হ্যাঁ এখন আপনাদের অনেক কিছু করার ক্ষমতা আছে। ছাত্রলীগ, যুবলীগ, আপনাদেরকে এখন বাংলাদেশের কোটি কোটি মানুষ ভয় পায়, অনেক মানুষ ভয় পায়, কিন্তু আপনাদের কত হ্যাডম এটা কিন্তু আমাদের চোখের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি। যখন বিএনপি ক্ষমতায় ছিল আপনারা মধুর ক্যান্টিনে যেতে পারেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, সেখানে সাংগঠনিক কার্যক্রম পর্যন্ত করতে পারেন এই শিবিরের জন্য। অতএব আজকে কথায় কথায় সকালে একটা করে শিবির ধরেন, দুপুরে আরেকটা শিবির ধরেন, বিকালে 3টা শিবির ধরেন, দিনে 4টা-5টা শিবির নাস্তা করেন আপনারা, এই এত মানে পাকনামি কিন্তু সেই সময় ছিল না। আমরা ভবিষ্যতে আপনারা যখন ক্ষমতায় থাকবেন না তখন আমরা দেখতে চাই যে রাজপথে আপনারা এরকম হ্যাডম দেখাচ্ছেন। সেদিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি তাহলে দেখব বাংলাদেশের পরিস্থিতি, যে 75-এ আপনাদের চেহারা যেমন ছিল, 2003 সালে শেখ হাসিনাকে যখন মেরে ফেলা হয় তখন আপনাদের 2 দিন হরতাল দিয়েছেন, এরপরে আর কারো কোনো খোঁজ খবর নেই। কি করতে পেরেছেন আপনারা? কি করেছেন বলেন? আপনাদের নেত্রীকে খুন করে ফেলেছিল প্রায়, কি করেছেন? সেখানেও তো প্রায় 21 জন 22 জন মানুষকে খুন করা হয়েছে। পেরেছেন কিছু করতে? কিচ্ছু করতে পারেন। অতএব জিনিসটা মাথায় রেখেন, পেছনে পুলিশ যতক্ষণ আছে ততক্ষণ আপনাদের খুব ধমক টমক হেডম টেডম এগুলি দেখান, পুলিশ না থাকলে আপনারা কিছুই করতে পারবেন না। এই জিনিসটা, এই বাস্তবতাটা মেনে নিন। আজকে যে ব্যক্তিকে নিয়ে কথা বলছেন তাকে আল্লাহ শাস্তি দিয়েছেন, তারপরেও যদি নাকি আপনার মনে হয় যে তার আরো শাস্তি পাওয়ার দরকার, আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন। আপনি তো সেটার জন্য যা কিছু করার দরকার সর্বোচ্চ শাস্তি দিয়েছেন, আর যদি না করেন সেটার জন্য আপনাদেরই সমস্যা হবে। ধরুন আজকে আপনারা যে সংস্কৃতি চালু করে গেলেন, কালকে শেখ হাসিনা মারা যাবে, পরশু শেখ রেহানা মারা যাবে, তারপরের দিন আমি মারা যাবো, আপনি মারা যাবেন, আপনাদের লাশ নিয়ে এরকমই হবে। কারণ আপনি আরেকজনকে নিয়ে যেটা করেছেন, যে সংস্কৃতি আপনাদের এখন, ওবায়দুল কাদের যখন অসুস্থ হয় তখন মানুষ পত্রিকার যে কমেন্ট অপশন আছে সেখানে গিয়ে বলেন যে তাড়াতাড়ি মর, তারপরে কাকা হাবি যাবি, অনেক কথাবার্তা বলে। দেখেন না, একজন ছাত্রলীগ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, যুবলীগ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে। সেখানে এসে কিন্তু আপনারা মানবতা দেখান, যে মানবতা কি, আপনাদের ওই কেন এখানে এই করা হলো, কেন এরকম মৃত ব্যক্তিকে নিয়ে কথা বলা হচ্ছে। তো এই জায়গায় এসে আপনাদের মানবতা দেখানো উচিত ছিল। যদি এটা দেখাতে পারতেন তাহলে ভবিষ্যতে আপনারা অন্তত নিশ্চিত থাকতেন যে আপনাদের লাশের উপরে কেউ জুতা মারবে না। আমার বিশ্বাস বাংলাদেশে আপনারা আজকে যে সংস্কৃতি চালু করে গেছেন সেই সংস্কৃতি বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা ধরে রাখবে। এবং সেই যে প্রতিক্রিয়া জানালেন ইলিয়াস হোসেনের বক্তব্য নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন, একটা ভিডিওতে দাবি করা হয়েছে 3-4 তারিখ আগস্ট রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই, মানুষের কল্পনার একটা সীমা থাকা উচিত, মিথ্যা কথা কেন বলবো। শনিবার 30 নভেম্বর জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ সংবাদ সংস্কার বাসস আয়োজনে স্মৃতির মিনার গণ অভ্যুত্থান 2024 শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে তিনি এই প্রতিক্রিয়া করেন। আসিফ নজরুল বলেন, 3 তারিখ রাতে আমি অধ্যাপক মাহবুব মোর্শেদের সঙ্গে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত 9টা পর্যন্ত ছিলাম, তারপর বাসায় গিয়েছিলাম, তারপর ঢাকা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইউইউ বিভাগের অধ্যাপক মোস্তফা মামুন, তিনি ফোলার রোডে 19 নম্বর বাসায় থাকেন, তার বাসায় রাতে থেকেছি। শুনেছি আমাকে মেরে ফেলা হবে অথবা গ্রেফতার করবে। 4 তারিখ সন্ধ্যার পর অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি প্রোগ্রামে অংশ নিয়েছি, যেটার ভিডিও আপনারা দেখেছেন। আমাকে সবাই বলছে পালিয়ে যেতে, আমি আবার মোস্তফা মামুনের বাসায় চলে যাই
এখন আপনারা বলেন সব কিছুর তো একটা সীমা আছে। এ সময় উদাহরণ দিয়ে তিনি বলেন, এখন আবার যদি বলে আসিফ নজরুলের চোখ হলো 5টা, মানুষ কি প্রতিবাদ করে বলবে ভাই আপনার চোখ 5টা হলো কেন? আমাকে অনেকেই বলেন ভাই এটা একটু ক্লিয়ার করেন। কি ক্লিয়ার করব? সব কিছুর তো একটা সীমা আছে, তাই না? ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে উপদেষ্টা আরও বলেন, আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে। আজগবির তো একটা সীমা থাকা দরকার। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে রেকর্ড ঋণ সহায়তা ঘোষণা বিশ্ব ব্যাংকের। বাংলাদেশকে এরা ঋণ দিতে চায়, অগণিত ঋণ। আপনি যে কয়েকশো কোটি টাকা নিতে চান, ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সেই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশের। কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাংক? কি মনে হচ্ছে আপনাদের তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশকে ঋণ দিতে চাই, দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে $100 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। শুক্রবার 6 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান, দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে $100 বিলিয়ন অনুদান ও ঋণ সহায়তা দেয়া হবে। ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় $24 বিলিয়ন সংগ্রহ করেছে। তিনি বলেন, গত 3 বছর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় 23.5 বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করা দাতা দেশগুলো ব্যাংকের বেয়াতি ঋণ পরিশোধের জন্য $23.7 বিলিয়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঋণ 2021 সাল থেকে $93 বিলিয়ন, এবার তো সামান্য বাড়িয়েছে $100 বিলিয়ন করা হয়েছে। আইডি প্রধানত বিশ্বের 78টি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে। এ খাতে কোভিড-19 প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি। এ প্রকল্পে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপীয় বেশ খাতে $4 বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। এছাড়া নরওয়ে এবং স্পেন সহ বিভিন্ন দেশও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যান। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে জামায়াত নেতাদের প্রশংসা করে গোলাম রাব্বানীর পোস্ট। 71-এর ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার। এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সংগঠক সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জেএস গোলাম রাব্বানী। শুক্রবার 6 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি গোলাম রাব্বানীর পোস্টে লেখেন, একই নীতি আদর্শ চেতনার বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসাবে ওয়াউন করা, যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনের সংকটে আন্তরিকতা, সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ। অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের তুলনা করে তিনি বলেন, আপনি স্বীকার করুন বা না করুন, আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত ও তাদের নেতাকর্মীদের ঢের এগিয়ে। বহু চড়াই উতরাই প্রতিকূলতার মাঝেও তারা টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি, কার্যকর টনিক।
প্রিয় দর্শক শ্রোতা, দলের নেতাকর্মীদের প্রতি জামায়াতের অবদান তুলে ধরে রাব্বানী লেখেন, দলীয় ও ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা, নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একচ্ছ অগ্রাধিকার, হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনি সহায়তা, পারিবারিক সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া, এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট হতাশায় ভোগে। তাদের নেতাকর্মীরা সেটা দলীয় সহায়তার দরুন মানসিক জোর পায়। ৭১-এর ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসীদের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার। আওয়ামী লীগ নেতৃত্বের উদ্দেশ্যে সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, বর্তমান সংখ্যাত আওয়ামী লীগের নীতি নির্ধারণী শীর্ষ নেতৃত্বের শিববুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সবাই গোলাম রাব্বানী সাহেবের পোস্ট দেখলেন। এখানে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত, এমনটাই মন্তব্য করেছেন রিজভী। মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত, কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার ৭ ডিসেম্বর বেলা 11:30টার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছাত্র আন্দোলন আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরও অনেকেই, বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনেরা। বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, হিন্দুদের পুড়িয়ে মারা হচ্ছে, এ ধরনের ডাহা অসত্য মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু প্রযুক্তির যুগে তারা সফল হতে পারছে না। তাই এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা। যে ভারতকে আমরা সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে জানতাম, অনেক জ্ঞানী গুণী মানুষের দেশ হিসাবে জানতাম, সেই দেশটিকে এখন মনে হচ্ছে সেখানে হিংস্র, ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষেরা বাস করে। পার্শ্ববর্তী দেশের কঠোর সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ওরা ভারত এত দূর গেছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে সব দলকে নিয়েই সরকার গঠন করতে চায় তারেক রহমান, বিএনপি। এখন তারেক রহমানও বড় বুদ্ধিমান হয়ে গেছে, কারণ সব দলকে না নিয়ে যদি তারা সরকার গঠন করতে যায় তাহলে কিন্তু তারা সরকার হতে পারবে না। এজন্য তারা এটা